আমার প্রিয় ছাত্র এবং প্রিয় অনুগামীরা, আজ আমাদের ক্লাস কি বিষয়? আমরা আমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছি অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্ব অফ কনসেশন। আজকে আমরা দেখব যে অ্যাডভার্ব অনেক রকমের হয়। একটা আমাদের কাছে আসবে রিলেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব যখন সে দুটো বাক্যকে রিলেট করে তাকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। এবং এই আলোচনাগুলো তোমরা কোথায় পাবে? তোমাদের গ্রামার যখন করবে, যখন তোমরা কমপ্লেক্স জয়নিং করো, এইগুলো শিখলে তোমাদের কাছে কমপ্লেক্স জয়নিংটা ইজি হয়ে যাবে। কমপ্লেক্স জয়নিংয়ে আমরা দেখেছি দুটো ক্লজ, অর্থাৎ দুটো বা তার অধিক সাবজেক্ট ভার্ব। ক্লজ মানে যে অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটা একটা ক্লজ। তো এরকম একের অধিক ক্লজ, সেই ক্লজগুলোকে যখন তোমরা যুক্ত করতে যাবে তখন তোমাদেরকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের কতগুলো লিঙ্কার বসাতে হবে বাক্যগুলা যখন একে অপরের সাথে যুক্ত হবে। ক্লিয়ার? সেই লিঙ্কারগুলো কি, আমাদের আলোচনা কিন্তু সেদিকেই যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? লিঙ্কারগুলা কি, অর্থাৎ দুটো বাক্যকে যুক্ত করার মাঝখানের শব্দটা কি হবে। ক্লিয়ার? তো সেই শব্দগুলো অনেকগুলো রয়েছে। তোমরা রিলেটিভ প্রোনাউন বলে যাদেরকে চেনো, অর্থাৎ যারা রিলেট করে, রিলেটিভ প্রোনাউন যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করব তখন আমাদের দরকার রিলেটিভ ক্লজ। যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে যুক্ত করব তখন আমাদের অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব লাগবে। তো আজকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? যে অ্যাডভার্বগুলো দুটো বাক্যকে একে অপরের সাথে যুক্ত করে দেয়, রিলেট করে দেয়। তো এই যে বিষয়টা, আমরা তো জানি অ্যাডভার্ব কাকে বলে। একটা ভার্ব কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন শর্তে হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, এগুলো যে শব্দ বলে দেয় সেটাই অ্যাডভার্ব, তাই না? ফলে অ্যাডভার্ব রিলেটিভ অথবা রিলেটিভ অ্যাডভার্বগুলো তোমরা চিনবে কি করে? অর্থাৎ একটা বাক্যে যখন দেখবে যুক্তকারী যে শব্দগুলো আমি একটু পরে আনবো, দেখবে সেই শব্দগুলো যদি দেখো কোনো ভার্বের সাথে সম্পর্ক রেখে চলছে, ভার্বটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সবের উত্তর দিচ্ছে, তার মানে ওই শব্দগুলো, ক্লিয়ার, তোমাদের কাছে কি হবে? রিলেটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। আবার ওই শব্দগুলো যখন আমরা দেখব যে কোনো নাউন সম্বন্ধে কিছু বলছে, তখন দেখবে তারা তোমার কাছে রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। কথাগুলো বুঝছো? যাই হোক, আজকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। সেই সময় বাংলা বাক্যগুলো কিভাবে থাকে সেই জিনিসগুলোকে লক্ষ্য করো। আমি ট্রান্সলেশনের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমি জন্মেছিলাম, তাহলে এইটা একটা ভার্ব আছে, এইটা একটা ভার্ব, এখানে আমি জন্মেছিলাম। ক্লিয়ার? তাহলে তোমাদের মনে হতে পারে আমি জন্মেছিলাম এটা একটা মাত্র ক্লজ, কিন্তু আমরা জানি কমপ্লেক্স জয়নিং যখন আমরা করি, অর্থাৎ যখন আমরা রিলেটিভ অ্যাডভার্বকে প্রয়োগ করব দুটো বাক্যকে যুক্ত করতে, তাহলে দুটো বাক্য তো লাগবেই। আর একটা বাক্য কোথায়? এটা একটা প্রশ্ন। আর একটা বাক্য এইখানটায় আছে লুকিয়ে। দেখো, এখানেই আমি জন্মেছিলাম, তার মানে কি? এখানেই বলতে আমি বলতে চাচ্ছি এটা সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম। অর্থাৎ এইখানে একটা বাক্য আছে, এটা হয় সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম, তার মানে এখানেও একটা ক্লজ আছে ভিতরে। যদি আমি একে সম্পূর্ণ বুঝিয়ে লিখি তাহলে দেখবে এখানেও একটা সাবজেক্ট ভার্ব লুকিয়ে আছে, আর একটা সাবজেক্ট ভার্ব এখানে আছে। তার মানে এখানে দুটো বাক্যকে আমরা কিন্তু পাচ্ছি।
ক্লিয়ার? তাহলে দুটো বাক্যকে আমরা যখন একটা লিঙ্কার দিয়ে যুক্ত করব, ক্লিয়ার, সেই লিঙ্কারটা কি হয়ে যাবে? আইদার লিঙ্কারটা হবে অ্যাডভার্বিয়াল রিলেটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব, ইজন্ট ইট, অথবা রিলেটিভ প্রোনাউন। তা আজকে আমাদের আলোচনা কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে। ক্লিয়ার? তাহলে চলো, এখানেই আমি জন্মেছিলাম, ট্রান্সলেশন কি করব? দেখো, দিস ইজ দ্য প্লেস, তার মানে এটা আমার কাছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এটা আমার কাছে ভার্ব, এটা আমার কাছে নাউন। ঠিক আছে? তাহলে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, তাহলে দিস ইজ দ্য প্লেস, এটা আমার একটা ক্লজ হয়ে গেল। যেখানে আমি জন্মেছিলাম, তাহলে যেখানে আমি কি বলবো? হোয়ার, ক্লিয়ার, আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? তাহলে দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, তার মানে এইটা একটা ক্লজ আছে আর এইটা একটা ক্লজ আছে। ক্লিয়ার ব্যাপারটা? দুটো ক্লজকে হোয়ার এর মানে কি যেখানে, যেখানে এই লিঙ্কারটা দিয়ে আমরা যুক্ত করে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? আর এটা তো আমি এখন জায়গাটা দেখাচ্ছি, ফলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর আমি জন্মেছিলাম সেটা তো পাস্টেই। এখানে দেখো লেলোলাম আছে, ভার্বের শেষ উচ্চারণ বাংলা ক্রিয়ার, সুতরাং এটা আমার সিম্পল পাস্টের ফর্মে যাবে। ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? এইভাবে দুটো ক্লজকে যুক্ত করা হয়। এইবার মনে করো এরকম একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, দিয়ে যদি বলা হয় এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে প্রশ্ন করা হলো, এই যে সেন্টেন্সটা এটা কি জয়নিং, সিম্পল জয়নিং নাকি কম্পাউন্ড জয়নিং নাকি কমপ্লেক্স জয়নিং? আমরা অবশ্যই বলবো এটা কমপ্লেক্স জয়নিং। ক্লিয়ার? কারণ কম্পাউন্ড জয়নিং এর যে লিঙ্কারগুলো সেগুলো আলাদা ধরনের হয়, সেটা অ্যান্ড, বাট, ইয়েট, স্টিল, আইদার, অন, নাইদার, নট, নেভারদিলেস, আদারওয়াইজ, এরা হয় কম্পাউন্ড লিঙ্কার। তাহলে আমরা সেই লিঙ্কারগুলো পাচ্ছি না, সুতরাং এটা আমাদের তাছাড়া একটা জিনিস বোঝো, এটা আমরা কি করলাম, এটাকে আমরা কি বলছি? যেখানে আমার জন্মটা কোথায় হয়েছিল? যেখানে আমি জন্মেছিলাম, অর্থাৎ আমার জন্ম নেওয়ার কাজটা কোনো একটা জায়গায় হয়েছিল, সুতরাং এই যেখানেরটা কিন্তু এই ক্রিয়াপদের সাথে যুক্ত রয়েছে। ক্লিয়ার? সেই জন্য এটাকে আমরা কি বলবো? রিলেটিভ অ্যাডভার্ব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো, দিস ইজ দ্য প্লেস, ও যে পয়েন্টে আলোচনা করছিলাম, তোমাদেরকে এটা দিয়ে যদি বলা হয় এটার মধ্যে দুটো ক্লজ আছে, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট, মানে কোন ক্লজটা কার উপর নির্ভর করছে, তাহলে যে ক্লজটা নির্ভর করে এই ক্লজটা এর উপরে নির্ভর করছে, যে ক্লজটা নির্ভর করে অন্য ক্লজের উপর তাকে আমরা বলি কি? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তুমি চিনবে কিভাবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? যে অংশের সাথে, যে ক্লজের সাথে লিঙ্কারটা যুক্ত হয়ে যায় সেই অংশটা হচ্ছে আমার কাছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর যে ক্লজটা পড়ে আছে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার ব্যাপারটা? স্বাধীন ক্লজ। তাহলে এবার চলো দেখো, আমি জানি তিনি কেন আসবেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটুকু দেখো, আমি জানি, ক্লিয়ার, এইটুকু অংশ একটা ক্লজ আছে, সাবজেক্ট আমি জানি ক্রিয়াপদ, এবং এই বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে কি আছে? রস্যই, জানি, ই। তা আমি বলছি বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে যদি ই এ ও হয় তাহলে ওটা আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে দেব। ক্লিয়ার? তাহলে আমি জানি, তাহলে এইটাকে যদি আমি লিখি তাহলে কি লিখবো? আই নো, এটা আমার V1 আছে, কোনো অসুবিধা নাই, সাবজেক্ট V1 সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ,
তাহলে আমি জানি কেন তিনি আসবেন, এইটুকু দেখো, এটা আমার ফিউচার ফর্মে আছে। যখন দেখবে যে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে বে আর বো থাকলেই বুঝবে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো কেন, ক্লিয়ার? একটা জিনিস বোঝো, আই নো, আমি জানি কেন তিনি আসবেন, তাহলে এটা আমার কেন হয়ে গেল। তাহলে হি উইল কাম, সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্ম, সাবজেক্ট শ্যাল উইল ভার্বের 1 নম্বর। ক্লিয়ার ব্যাপারটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো আই নো হোয়াই হি উইল কাম। ক্লিয়ার? এটাকে আমি আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আই নো, খেয়াল করো, আই নো দ্য রিজন হোয়াই হি উইল কাম। ক্লিয়ার? এই যে দুটো সেন্টেন্স একই অর্থ, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বুঝে নাও। এইটা কিন্তু আমার কাছে রিলেটিভ অ্যাডভার্ব। কেন? রিলেটিভ অ্যাডভার্বের কাজ হচ্ছে তার পূর্বের যে নাউন আছে, দ্যাট ইজ দ্য রিজন, হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের রিলেটিভ অ্যাডভার্বের আগে যে নাউনটা থাকে সেই নাউনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। ক্লিয়ার? সেই জন্য একে কি বলে? রিলেটিভ অ্যাডভার্ব বলে। আর এই জায়গাটায় দেখো, এইখানটায় হোয়াইয়ের সাথে এইখানে কিন্তু কোনো নাউন নাই, এই পয়েন্টে কোনো নাউন নাই। তাহলে এই পয়েন্টে যদি কোনো নাউন না থাকে, এই পয়েন্টে কিন্তু কোনো নাউন নাই, একে বলে কনজাংটিভ অ্যাডভার্ব। এই দুইটার মধ্যে তফাৎ এটা, যে কোনোটা লিখলেই কিন্তু একই অর্থ এবং দুটাই কমপ্লেক্স জয়নিংই হয়েছে। এটাকে আমরা বলি নাউন ক্লজ আর এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই নাউন ক্লজ আমরা চিনব কি করে, অ্যাডভার্বিয়াল ক্লজ চিনব কি করে, এটার উপরে আমি আলাদা ক্লাস নেব। শুধু বুঝে নাও, যখন দেখবে ভার্বের পরে যে ক্লজটা আছে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এর উপরে আমার এর সাথে মানে দ্যাট ইজ এই ক্লজটার সাথে আমার লিঙ্কার যুক্ত আছে, তাই এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। যখন দেখবে সাবঅর্ডিনেট ক্লজটা ভার্বের কি এর উত্তর দিচ্ছে, যেমন আই নো, আমি জানি, কি জানি, যখন কি এর উত্তর তোমাকে দেবে সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে বুঝবে ওটা নাউন ক্লজে আছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইভাবে আমরা আরো অনেক কিছু জেনে ফেলবো। যাই হোক, আমরা দুটো যে কোনো একটি লিখতে পারি, একই অর্থ, কোনো প্রবলেম নেই। এবার চলো, আমি জানি না কি কারণে সে ব্যর্থ হয়েছিল। দেখো ব্যাপারগুলো বোঝো। জানি, এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে এর মতো, তাকে নাবাচক করে দিব। ক্লিয়ার? তাহলে আমি জানি না হয়ে গেল। আর কিভাবে নাবাচক করতে হয় সেটা আমি আগে তোমাদের শিখিয়ে রেখেছি। তাহলে দেখো, আই জানা ইংরাজি নো, তাকে দুভাগে ভাগ করে দাও। দ্যাট ইজ, আমি কি বলতে চাচ্ছি, নো একে ডু করো আর এদিকে নো করো, আর মাঝখানে কি বসাবার? নট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে নো, এটা আমার কাছে V1 আছে, আর আমরা জানি নাবাচক করতে গেলে নট বসাতে হবে। নট বসাতে গেলে হেল্পিং ভার্ব লাগবে। তোমার বাক্যে তো হেল্পিং ভার্ব নেই, তখন মূল ভার্ব, এটা আমার কাছে মূল ভার্ব, এই মূল ভার্বকে এভাবে ভেঙে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব আমাদের নিয়ে নিতে হবে। এটা আমাদের কাছে অলরেডি আমরা আমাদের আগের ক্লাসে করে রেখেছি। যদি সেগুলো না দেখা হয়, আমার আগের ক্লাসগুলো একটু ফলো করো, দেখবে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আই ডু নট নো, আমি জানি না। ক্লিয়ার? কি কারণে সে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি কেন সে ব্যর্থ হয়েছিল। তাহলে কেন সে ব্যর্থ হয়েছিল, কেন ইংরেজি কি? হোয়াই। ক্লিয়ার? এবার দেখো, কেন সে ব্যর্থ হয়েছিল, এইটা দেখো পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে। তাহলে এটা আমাকে
সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিলেই হয়ে যাবে, যদিও এর আগে হয়ের উচ্চারণ আছে, কিন্তু যে সকল ভার্ব হ উচ্চারণ নিয়েই সে কিন্তু V1 V2 অবস্থায় থাকে। যেমন মনে করো ফেইল, ঠিক আছে, ফেইলটা কিন্তু ব্যর্থ হওয়া উচ্চারণ নিয়েই সে থাকে, ফলে তার জন্য আর প্যাসিভ করতে হয় না, আমরা সিম্পল পাস্টের অ্যাক্টিভেই একে সাজিয়ে দিতে পারি। তাহলে দেখো হোয়াই সে ব্যর্থ হয়েছিল, হোয়াই হি ফেইলড, এটা আমার সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আই ডু নট নো হোয়াই হি ফেইলড, ক্লিয়ার। এবং এই হোয়াইটা হচ্ছে আমার লিঙ্কার, এটা আমার কাছে সাবঅর্ডিনেট, এটা আমার কাছে প্রিন্সিপাল, ক্লিয়ার ব্যাপারটা। এইগুলোকে বলে অ্যাডভার্বিয়াল লিঙ্কার, যাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল রিলেটিভ। এরা রিলেট করে দিচ্ছে প্রিন্সিপালের সাথে, সাবঅর্ডিনেটকে যুক্ত করে দিচ্ছে। এবং এরা যে অ্যাডভার্বের কাজ করে ভেরি সিম্পল, আই ডু নট নো, আমি জানি না কেন সে ব্যর্থ হয়েছে, মানে ব্যর্থ হওয়ার কারণ নিয়ে আলোচনা হচ্ছে, ভার্বের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে এবার আসো দেখো, ঠিক এই উপায়েই তুমি কাজটা করতে পারবে। দেখো এই যে করতে পারো, তার মানে ক্ষমতা বোঝায়, তাই না, পারা ইংরেজি ক্যান, তাহলে আমরা ক্যান দিয়ে বাক্যটাকে তৈরি করতে পারবো, সেদিকে আমাদের কোনো অসুবিধা নেই। এবার দেখো ঠিক এই উপায়ে এটাকে এই টার্মটাকে আমরা কিভাবে আনবো, ঠিক আছে। এটা দেখো আমরা এটাকে কিভাবে লিখবো, দিস ইজ, কিভাবে, হাউ, ক্লিয়ার, দিস ইজ হাউ তুমি কাজটা করতে পারো, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে দেখো দিস ইজ হাউ ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এইখানটা এই হাউটা আমার কাছে লিঙ্কার, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা আমার প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তাহলে এইভাবে প্রিন্সিপালকে সাবঅর্ডিনেটের সাথে হাউ অ্যাডভার্বিয়াল লিঙ্কার এসে যুক্ত করে দিতে, তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্লিয়ার। এটাকে তোমরা ঠিক আবার আগের মতো করতে পারো, দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এভাবেও করা যাবে, নো প্রবলেম। তুমি কি জানো কখন সে আসবে, তাহলে দেখো এটা হচ্ছে আমার কাছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ক্লিয়ার। এইটুকু দেখো, সে আসবে, ভার্বে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে কি আছে, বে অথবা বো, তার মানে এইটা আমার সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্ম দিয়ে চলে আসবে, অর্থাৎ সাবজেক্ট শ্যাল অথবা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। এইবার আসো তুমি কি জানো, এইবার এই যে জানো এইটার এই যে ক্রিয়াটা, এর তোমার শেষ উচ্চারণ কোথায় গিয়ে দাঁড়ালো, ওতে। তাহলে আমরা জানি ই এ ও যদি বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ হয় তাহলে সেটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হয়। এখানে যেহেতু ইন্টারোগেটিভ, তাই আমাকে ইন্টারোগেটিভ ফর্মে লিখতে হবে। তাহলে দেখো তুমি কি জানো, আমরা ইন্টারোগেটিভ ফর্মটা কি শিখে রেখেছি, সাবজেক্ট এইখানে হবে মেন ভার্ব, ক্লিয়ার। তাহলে দেখো জানা, এটা আমরা কি জানি, নো, এটা একটু আগে আমরা করেছি, নো, ঠিক আছে। একে ভাঙলে ডু হবে, আর এটা নই থাকবে, তাহলে আমি হেল্পিং ভার্বটাকে এখানে নিয়ে যাব, এটা আমার কাছে মেন ভার্ব, ক্লিয়ার। তাহলে একে যদি নিয়ে যাই আর মেন ভার্বকে এখানেই রেখে দিই, তাহলেই দেখবে তোমার ইন্টারোগেটিভ বাক্যের গঠন হয়ে যাবে। তাহলে দেখো তুমি কি জানো, তাহলে ডু দিয়ে বাক্যটা শুরু করব, তাই না, ডু ইউ নো, তুমি কি জানো, ক্লিয়ার। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ডু ইউ নো, ডু হেল্পিং ভার্ব, সাবজেক্ট ইউ, মেন ভার্ব নো, ক্লিয়ার। তাহলে দেখো ডু ইউ নো, তুমি কি জানো কখন সে আসবে, তাহলে কখন হচ্ছে হোয়েন,
হি উইল কাম। ক্লিয়ার? ইন্টারোগেশন। তাহলে দেখো, ডু ইউ নো, তুমি কি জানো হোয়েন হি উইল কাম, কখন সে আসবে? ক্লিয়ার? তাহলে এইভাবে এটা আমাদের কাছে লিঙ্কার, এটা আমাদের কাছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের কাছে কি ক্লজ? প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? এইভাবে তোমরা কমপ্লেক্স জয়নিংগুলোকে শিখতে শুরু করেছো। আমরা আরো উদাহরণ আনবো, আরো কিছু আনবো, দেখবে আস্তে আস্তে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো, এভাবেই কাজটি করতে হয়। তার মানে এই বাংলা এইটুকু জায়গার মধ্যে কিন্তু একটা বাক্য লুকিয়ে আছে। ক্লিয়ার? যেমন এখানে একটা বাক্য লুকিয়ে ছিল, সেটা আমি বের করে এনেছি, দিস ইজ দ্য প্লেস। এভাবেই এই যে বাংলা যখন আমরা লিখব, তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের বাক্য বেরিয়ে আসবে। ক্লিয়ার? কাজটি করতে হয়, এটা একটা বাক্য। আর তে হয়, খেয়াল রাখো উচ্চারণ তে হয়। ঠিক আছে? তাহলে তে হয়ের জন্য কি ইউজ করব সেটা আমরা আগেই জেনে রেখেছি, তাই না? তাহলে দেখো, এভাবেই কাজটি করতে হয়। তাহলে এখান থেকে যদি বাক্যটা বের করি, তাহলে আমি কি বলবো? দিস ইজ দ্য ওয়ে। খেয়াল করো, দেখো বাক্যটা লিখছি, দিস ইজ দ্য ওয়ে। ঠিক আছে? হাউ, কিভাবে কাজটি করতে হয়। দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য ওয়ার্ক, খেয়াল কর, দ্য ওয়ার্ক করতে হয়, হ্যাজ টু বি ডান। প্যাসিভ করলাম কেন? তে হয়তে আমরা জানি হ্যাজ হ্যাভ ভার্বের হ্যাজ হ্যাভ ইনফিনিটিভ প্লাস ভি ওয়ান। এটা আমাদের আগেই দেওয়া আছে, বিভিন্ন বাংলা ক্রিয়ার উচ্চারণে ভার্বের গঠন কি হবে সেগুলো আমাদের আগের ক্লাসগুলোকে ফলো করো, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো, যেমন তাকে যেতে হয়, হি হ্যাজ টু গো, সেখানে সাবজেক্ট নিজে কাজটা করে বলে সেখানে অ্যাক্টিভ করি, কিন্তু এখানে কাজটাকে করতে হয়, কে করবে সে নেই, তার মানে এটা আমাকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। আমরা কি জানি? ইনফিনিটিভ। এই যে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, সাপোজ হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার মানে তাকে কাজটা করতে হয়। এবার যদি বলো কাজটাকে করতে হয়, তখন আমাদের কি করতে হবে? প্যাসিভে করতে হবে। কে করছে? বাক্যে যদি সাবজেক্ট অনুপস্থিত থাকে, আমরা প্যাসিভে নিয়ে যাব তাকে। তাহলে সেম উচ্চারণে তখন এই অংশটাকে, যেটা ইনফিনিটিভ অংশ, টু প্লাস ভি অন, তার প্যাসিভ ফর্মে চলে যেতে হবে। তাহলে তার প্যাসিভ ফর্ম কি? টু প্লাস ভি প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এটা আমার V3 ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো, দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। ক্লিয়ার? এবার চলো, এই কারণেই সে আসতে ব্যর্থ হয়েছিল। তাহলে আবার ব্যর্থ হয়েছিল, পাস্ট টেন্সে লিখতে হবে, এই কারণেই। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? দিস ইজ this is the reason। তাহলে এটা হয় কারণ, দিস ইজ দ্য রিজন হোয়াই, কেন সে, হোয়াই কেন সে ব্যর্থ হয়েছিল আসতে, হি ফেইল্ড, এটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হচ্ছে V2। তাহলে দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেইল্ড টু কাম, আসতে, টু কাম ইনফিনিটিভ। ঠিক আছে? আসতে যখন আমরা দেখি বাংলা ক্রিয়া তে শেষ হয়, তখন আমরা টু প্লাস V1 ফর্মে লিখি। তাহলে দেখো, দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেইল্ড টু কাম, এটাই কারণ কেন সে ব্যর্থ হয়েছিল। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্রসেস, যে আমরা কি করে একের অধিক বাক্যকে এইভাবে অ্যাডজেক্টিভ লিঙ্কার, অ্যাডভার্ব
অ্যাডভার্বিয়াল লিঙ্কার জুড়ে জুড়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, সেইটার বাংলা বাক্য দিয়ে উদাহরণ হিসেবে বাংলা থেকে ইংলিশ করে নিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এরা সবাই কমপ্লেক্স জয়নিংয়ের উদাহরণ। ক্লিয়ার ব্যাপারটা? দেখবে আমার সাথে প্র্যাকটিস করো, দেখবে এই কমপ্লেক্স জয়নিং কত ইজিলি তোমরা শিখে গেছো। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি এই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছ। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও যে কি অসুবিধা ফিল করলে আমার এই ক্লাস থেকে। ক্লিয়ার? আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেব। ক্লিয়ার? অ্যাকচুয়ালি কি, তোমার নিজের মাতৃভাষার সাথে যদি বিষয়গুলোকে যুক্ত করে নিয়ে শেখার চেষ্টা করো, দেখো কত ইজিলি তারা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে আমার ক্লাস এখানেই রাখলাম। আমার ক্লাস যদি তোমাদের হেল্প করে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ক্লিয়ার? কমেন্ট বক্সে লেখো নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা, বিকজ they will motivate me in a great way. Okay? If there is any wrong in my class, I can be rectified, isn't it? I can rectify myself, okay? So that you can learn more authentic, isn't it? So everything is important for my motivation, okay? যারা নতুন আছেন বা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অ্যাকচুয়ালি আমি যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের জন্যই তৈরি করা। ফলে আপনারা বা সকলে তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে দেখবে একটা কমিউনিটি বিল্ড আপ হবে, যে কমিউনিটি অ্যাকচুয়ালি ইংরেজিটা শিখতে চায়। ওকে, থ্যাংক ইউ ফর টুডে, স্টে ওয়েল।